গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই। কোন দলকে রেফারির ভূমিকা চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসুর। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত অনেকে। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বহুমুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর 25 বছর ধরে মাস্টার প্ল্যানে আটকে আছে সম্প্রসারণের কাজ। 2020 সালেই ছাড়িয়েছে যাত্রী ধারণ সক্ষমতা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। আর এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও এ সময় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে ঐক্যের আলোচনা প্রস্তুত থাকলেও বিএনপি কোনো দলকে রেফারির ভূমিকা চান না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামাতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি।
জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনে রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। পরে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দাবি আদায়ে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুহুর্মুহ সাউন্ড গ্রেনেড আর জলকামান দিয়ে শিক্ষকদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ মোড় অভিমুখে অগ্রসর হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর। এ সময় আহত হন অনেক শিক্ষক। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার চোখের সামনে অসংখ্য শিক্ষক আহত হয়েছে। ওরা নারী শিক্ষকদেরকে পর্যন্ত ছাড়ে নাই, এদের উপর আক্রমণ করেছে। জলকামান দিল, টিয়ার সেল দিল, লাঠি চার্জ করলো। কেন এই পুলিশদেরকেও কিন্তু আমরা হাতে ধরিয়ে শিক্ষকরা শেখানো হয়েছে। এক পক্ষ তো মেনে নিচ্ছে, এক পক্ষ না, ওদের সবাই মানে মেইন যে নেতা, তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে যাবে আর কি। এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো। এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো, এই যে দেখছেন। শনিবার সকালে সারা দেশ থেকেই শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। তারা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। এদিকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে কর্মবিরতির ডাক দেন আন্দোলনরত শিক্ষকরা। সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এর আগে খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা
সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। এক লাফে 13তম থেকে 10ম গ্রেডে আসার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের এই অবস্থাতেই কাজ করতে হবে, এটা ধরে নিয়েই আমাদের আগাতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। খুলে দেওয়া হলো পদ্মা সেতু রেল প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা থেকে দক্ষিণে ট্রেন চলবে নির্বিঘ্নে। মতিঝিল খিলগাঁও সায়দাবাদ অংশ যানজট মুক্ত হওয়ার আশা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। এখন সড়ক পথ চালু রেখেই ট্রেন চলাচল করতে পারছে। একই সঙ্গে যানজট মুক্ত হয়েছে মতিঝিল খিলগাঁও সায়দাবাদ সড়কের টিটিপাড়া অংশ। এতে নারায়ণগঞ্জ দক্ষিণের রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন হয়েছে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে চলছে ট্রেন আর নিচ দিয়ে চলছে অন্য যানবাহন। আন্ডারপাসের মাঝের 4 লেনে মোটর চালিত যানবাহন আর দুই পাশের 2 লেনে চলছে রিক্সা ও সাইকেল। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী, রেলওয়ের মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর উদ্বোধন করেন। পরবর্তীতে জনসাধারণের জন্য আন্ডারপাস উন্মুক্ত করা হয়। এর ফলে নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুর রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন রাখা ছাড়াও টিটিপাড়া এলাকায় যান চলাচলে গতি পেল। আগে আমাকে ঘুরে যেতে হইতো, ভাঙ্গা রাস্তা দিয়ে এখন মনে করেন শর্টকাট যেতে পারবো। রিক্সার সাইড আলাদা, গাড়ির সাইড আলাদা, খুবই সুন্দর। রেল লাইনের উপর দিয়ে মানুষ চলাচল করতো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এখন তো আর এরকম কোনো সম্ভাবনা পসিবিলিটি নেই। আন্ডারপাসটি চালু হওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ সমাপ্তির দিকে। এলাকার মানুষজন সহজে খুব কম সময় এবং ভোগান্তি ছাড়া এই অফিসে চলাচল করতে পারবে, সব ধরনের কাজে চলাচল করতে পারবে। খিলগাঁও, সায়দাবাদ, কমলাপুর, মতিঝিল এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, করিডোর। সেটা আজকে কাজ শেষে, আমাদের বিগত 2 বছরের কাজ শেষে এটা আজকে উন্মুক্ত হলো। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.5% বেশি। 6 লেন বিশিষ্ট দেশের প্রথম রেলওয়ে আন্ডারপাসের উপর দিয়ে 6টি রেল লাইন রয়েছে। রাজধানীর টিটিপাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। পর্যটক খরা কাটছে না সেন্ট মার্টিনে। অনুমতি দিলেও 1 সপ্তাহ যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য। বিধিনিষেধ শিথিল না হলে সংকট বাড়ার আশঙ্কা দ্বীপবাসীর। আন্তর্জাতিক রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেল, মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ সক্ষমতাই পেরিয়ে গেছে 2020 সালে। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে, তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে, এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে। এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। বিমানবন্দর দুই হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ। সকাল বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি 12 নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ প্রশাসন চলাচলের অনুমতি দিলেও গত 1 সপ্তাহে যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য, খা করছে জেটি ঘাট। আর এতে সংকট বেড়েছে দ্বীপে। হতাশ দ্বীপবাসীর দাবি, বিধিনিষেধ শিথিল করা না হলে আর্থিক সংকট আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। এমন লস আছে বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছে না। 500 টাকা চাষের বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা, দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা, সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ ঐক্যে জোর তারেক রহমানের। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই। কোনো দলকে রেফারির ভূমিকা চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত অনেকে। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।